প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে কর্পোরেট কর পরিকল্পনা। আর আমরা আলোচনা করব আজকে দীর্ঘমেয়াদী কর পরিকল্পনার একটা পার্ট, আর্থিক কাঠামো নির্বাচন। এটা হচ্ছে তোমাদের সিলেবাসের বা বইয়ের 3 নাম্বার চ্যাপ্টারের একটা পার্ট মাত্র। প্রথমেই দেখে নেব আজকের ক্লাসে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই দেখব মূলধন গঠন কিভাবে করা হয় অথবা মূলধন কাঠামো কি। এরপরে দেখব কর সঞ্চয় বা কর সাশ্রয় কি, কর সাশ্রয় আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটাও দেখব। এর সাথে দেখব কর সহ আর্থিক কাঠামো তত্ত্বগুলোর মাধ্যমে আমরা কিভাবে আমাদের কর পরিকল্পনা করব সেটা। চলো আমরা শুরু করি তাহলে। প্রথমেই আমরা দেখে নেব মূলধন কাঠামো বা মূলধন গঠন কিভাবে করা হয়। এটি হচ্ছে একটা দীর্ঘমেয়াদী অর্থায়ন পদ্ধতি, যেখানে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, দীর্ঘমেয়াদী ঋণপত্র থাকে। এটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে লিভার ফার্ম আর একটা হচ্ছে আনলিভার ফার্ম। লিভার ফার্ম কি? লিভার ফার্ম হচ্ছে যে মূলধন কাঠামোতে সাধারণ শেয়ার থাকবে, অগ্রাধিকার শেয়ার থাকবে এবং দীর্ঘমেয়াদী ঋণপত্র থাকবে, সেটা হচ্ছে লিভার ফার্ম। আর আনলিভার ফার্ম কোনটা? যে মূলধন কাঠামোতে সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার থাকবে কিন্তু কোনো ঋণপত্র থাকবে না। অর্থাৎ লিভার ফার্ম এবং আনলিভার ফার্মের মধ্যে মূল পার্থক্য হচ্ছে লিভার ফার্মে ঋণপত্র থাকে কিন্তু আনলিভার ফার্মে ঋণপত্র বা বন্ড বা ডিবেঞ্চার থাকে না। এখন কথা হচ্ছে, আমরা যখন কোনো একটা কোম্পানির মূলধন গঠন করব, এখানে কি কি রাখবো? আমরা কি শুধু সাধারণ শেয়ার দিয়ে করবো, নাকি এর সাথে অগ্রাধিকার শেয়ার রাখবো, অথবা এর সাথে দীর্ঘমেয়াদী ঋণপত্রও রাখবো, অথবা তিনটা একসাথে রাখবো? আমরা কি করতে পারি? কোনটা করলে ব্যবসার জন্য ভালো হবে অথবা আমাদের কর কম দিতে হবে, সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা। আমরা আমাদের মূলধন কাঠামোতে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার অথবা ঋণপত্র, এটা ভালো একটা সংমিশ্রণ করে কিভাবে কর কমাতে পারবো বা কর পরিকল্পনা করতে পারবো সেটাই দেখব। শুরুতেই বলে রাখি, আমরা যদি শুধুমাত্র ঋণপত্র দিয়ে ব্যবসা করি সেটা ব্যবসার জন্য ভালো হবে না। কারণ হচ্ছে, যদি কোনো কারণে কোম্পানি ফল করে বা লোকসান করে, তাহলে কোম্পানি দেউলিয়া হওয়ার হয়ে থাকে। কারণ ইনভেস্টররা তাদের টাকা তুলে নিয়ে চলে যেতে পারে, তখন কোম্পানি অবশ্যই দেউলিয়া হবে। তাহলে আমরা কখনোই সরাসরি শুধুমাত্র ঋণপত্র ব্যবহার করব না। আমরা কোম্পানিতে শুধুমাত্র ইকুইটি ব্যবহার করব না, কারণ এটার কারণে আমাদের মুনাফা কমে যাবে, কেননা ট্যাক্স বেশি দিতে হয়। তাহলে আমরা কি করতে পারি? আমরা দুইটার সংমিশ্রণ করব, অর্থাৎ সাধারণ শেয়ার এবং ঋণপত্র, দুইটার সংমিশ্রণই ভালো হবে। এবং এটা আদর্শ অনুপাত 3:2 হলেই ভালো হয়, যদিও কোম্পানির ক্ষেত্রে এটা অথবা ফার্ম ভেদে এটা ভিন্ন হয়। এখন দেখবো আমরা কর সাশ্রয় বা কর সঞ্চয় কি। আমরা জানি আয়ের উপর ট্যাক্স দিতে হয় আমাদেরকে, আর কোন একটা ক্যাপিটাল স্ট্রাকচারে যখন আমাদের ঋণ থাকবে
তখন এটার উপর, ঋণের উপর আমরা সুদ দিয়ে থাকি, আর সুদটা আমাদের জন্য খরচ। এটার কারণে আমাদের আয়টা কমে যাবে, অর্থাৎ ঋণের সুদের কারণে আমাদের আয় কমবে, আর আয় কমার কারণে আমাদের কর দায়ও কমবে। অর্থাৎ আমাদের, যেহেতু আমরা আয়ের উপর কর দিচ্ছি, আয় যখন কমবে আমাদের, তাহলে আয়ের উপর ট্যাক্সের কারণে আমাদের কর দায়টাও কমে যাবে। আর এই যে আমার কর দায় কমে যাচ্ছে, এটার কারণে আমার যতটুকু কর দায় কমে যাবে, আমার ততটুকু হচ্ছে কর সঞ্চয়। অর্থাৎ ঋণের সুদের কারণে আমার কর দায় যতটুকু কমতে থাকবে, অতটুকুই হচ্ছে আমার সঞ্চয়। আচ্ছা, এটা আশা করি তোমরা কর সঞ্চয়টা এতটুকুই জেনে রাখো। আমরা পরে একটা উদাহরণের মাধ্যমে পুরো জিনিসটা ক্লিয়ার করব। আমরা এখন দেখব কর সঞ্চয় কিভাবে নির্ণয় করা হয়। কর সঞ্চয়কে আমরা ঋণকে 3 ভাগে ভাগ করে কর সঞ্চয় নির্ণয় করতে পারি। একটা হচ্ছে 1 বছর মেয়াদী ঋণ, অথবা দীর্ঘমেয়াদী ঋণ, অথবা চিরস্থায়ী ঋণ। যখন 1 বছর মেয়াদী ঋণ বলবো আমরা, তখন কর সঞ্চয় কিভাবে নির্ণয় করব? তখন সূত্র হচ্ছে টিডি ইকুয়াল টি ইন্টু আরডি ইন্টু ডি বাই 1 প্লাস আরডি। আর দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে আমরা কর সঞ্চয় কিভাবে নির্ণয় করবো, সেটা হচ্ছে টিডি ইকুয়াল টিই ইন্টু আরডি ইন্টু ডি ইন্টু 1 মাইনাস 1 বাই 1 প্লাস আরডি হোল টু দি পাওয়ার n বাই আরডি। এই হচ্ছে সূত্র। এরপর যে চিরস্থায়ী ঋণের ক্ষেত্রে আমরা কিভাবে কর সঞ্চয় নির্ণয় করব, সূত্র হচ্ছে টিডি ইকুয়াল টি ইন্টু ডি, অথবা টিডি ইকুয়াল টি ইন্টু আরডি ইন্টু ডি বাই আরডি। আমরা সূত্রের এক্সপ্লেনেশন গুলো দেখে নিব। আমরা এখানে টিডি দিয়ে মিনিং করতেছি ট্যাক্স সেভিংস বা শিল্ড, আর টি হচ্ছে এক্সপেক্টেড ট্যাক্স রেট, আরডি হচ্ছে ইন্টারেস্ট রেট অফ অন বন্ড বা ডিবেঞ্চার, আর ডি হচ্ছে টোটাল ডেপ্ট বা ডিবেঞ্চার। এই যে সূত্র। আচ্ছা, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। কর সহ আর্থিক কাঠামো তত্ত্বগুলো দেখব। অনেক বড় বড় ফিনান্স বিশারদ তারা তাদের বিভিন্ন মতামত দিয়েছেন। আমরা কোন ধরনের আর্থিক কাঠামোকে ভালো বলবো এটার উপর ভিত্তি করে এটার জন্য বিভিন্ন মতবাদ তারা দিয়েছেন। আমরা এখানে দুইটা মতবাদ দেখবো। কর সহ আর্থিক কাঠামোর দুটি তত্ত্ব দেখবো। একটা হচ্ছে মডিগ্লিয়ানি মিলার অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে শুধু মিলার অ্যাপ্রোচ। শুরুতে মডিগ্লিয়ানি মিলার অ্যাপ্রোচ দেখবো। আমরা শুরুতেই দেখব এই তত্ত্বের মূল কথা কি। কর্পোরেট কর বিবেচনার মাধ্যমে ফার্মের মূল্যের উপর লিভারেজের প্রভাব বিশ্লেষণ করি এই মডেলটা। অর্থাৎ আমরা যখন একটা ক্যাপিটাল স্ট্রাকচার ঠিক করবো, এটা কি লিভার্ড ফার্ম হবে নাকি আনলিভার্ড ফার্ম হবে। লিভার্ড ফার্ম হলে আমার জন্য কেমন ভালো, বা আনলিভার্ড ফার্ম হলে আমার জন্য কেমন খারাপ হবে, এটার উপর, এবং ট্যাক্সের প্রভাব, এটা নিয়ে তারা মূলত আলোচনা করেছেন। আর তারা এখানে দুইটা প্রস্তাবনা দিয়েছেন আমাদেরকে, বা প্রপোজিশন। একটা হচ্ছে ফার্মের মূল্য নির্ণয় করার সময়, একটা হচ্ছে ফার্মের মূলধন ব্যয় নির্ণয়। তাই প্রস্তাবনাগুলো কি আমরা একটু দেখে নিব। প্রপোজিশন ওয়ান হচ্ছে ফার্মের মূল্য নিয়ে। তারা গবেষণা করে যেটা পেয়েছে সেটা হচ্ছে আনলিভার্ড ফার্মের চেয়ে লিভার্ড ফার্মের মূল্য বেশি হবে। অর্থাৎ লিভার্ড ফার্ম, যে ফার্মের ঋণপত্র আছে ওই ফার্মের আমার মূল্য সবসময় বেশি হবে, মানে যে ফার্মের ঋণপত্র নেই ওই ফার্মের চেয়ে। কারণ আমার লিভার ফার্মে আমাদের ট্যাক্স সেভিং থাকে। আমরা আগে আলোচনা করেছিলাম ট্যাক্স শিল্ড, ট্যাক্স সেভিংস। এই সেভিংসটা থাকবে, এই কারণেই ওই ফার্মের মূল্যটা বেশি হবে লিভার ফার্মের। আর এটা নির্ণয়ের সূত্র আমরা দেখে নিব। ভ্যালু অফ লিভার ফার্ম হচ্ছে ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম প্লাস ট্যাক্স শিল্ড বা টিডি। এটাকে একটু
এটাকে এক্সপ্লেন করলে আমরা পাবো হচ্ছে ভি ভ্যালু অফ লিভার ফার্ম ইকুয়াল ইবিআইটি ইন্টু 1 মাইনাস টিআর বাই কেউ বাই কে প্লাস টিআর ইন্টু ডি। আচ্ছা, এরপর প্রপোজিশন বা প্রস্তাবনা 2 নম্বর। এটা হচ্ছে মূলধন ব্যয় নিয়ে ওরা প্রস্তাবনা করছিল, সেটা তারা বলছে তাদের গবেষণা ফলাফল ছিল লিভার ফার্মের সাধারণ শেয়ারের মূল্য বা ব্যয় বেশি হবে, অর্থাৎ লিভার ফার্মের সাধারণ শেয়ারের যে মূলধন ব্যয় থাকবে সেটা অবশ্যই বেশি হবে, কিন্তু ওভারঅল ফার্মের ব্যয়টা কম হবে, অর্থাৎ লিভার ফার্মের সার্বিক মূলধন ব্যয় কম হবে, অর্থাৎ সাধারণ শেয়ারের ব্যয়টা বেশি হবে এবং সার্বিক ব্যয়টা কম হবে। এটা কিভাবে নির্ণয় করবো আমরা? কেইএল অর্থাৎ লিভার ফার্মের সাধারণ শেয়ারের ব্যয় সমান আনলিভার্ড ফার্মের সাধারণ শেয়ার ব্যয় প্লাস রিস্ক প্রিমিয়াম। এটাকে এক্সপ্লেন করলে আমরা পাবো হচ্ছে কেইএল ইকুয়াল কেইইউ প্লাস কেইইউ মাইনাস কেডি ইন্টু আর মাইনাস টিআর ইন্টু বি বাই এস। এরপর হচ্ছে আমরা লিভার ফার্মের সার্বিক ব্যয় বা সার্বিক মূলধন ব্যয় কিভাবে নির্ণয় করবো তার সূত্র কেও ইকুয়াল কেইইউ অর্থাৎ আনলিভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটির ব্যয় ইন্টু এস বাই বি প্লাস কেডি ইন্টু ওয়ান মাইনাস টিআর ইন্টু বি বাই ভি। আমরা এখন দেখব হচ্ছে আমাদের সূত্রের নোটেশনগুলোর এক্সপ্লেনেশন। এখানে টিডি দিয়ে বোঝানো হচ্ছে ট্যাক্স সেভিংস বা শিল্ড, টিআর হচ্ছে এক্সপেক্টেড ট্যাক্স রেট, আর ডি হচ্ছে ইন্টারেস্ট রেট, ডি হচ্ছে টোটাল ডেপ্ট, বি হচ্ছে বন্ড ভ্যালু, এস হচ্ছে শেয়ার ভ্যালু, ভি হচ্ছে টোটাল ভ্যালু অফ ফার্ম, টিআর হচ্ছে ট্যাক্স রেট, কেডি হচ্ছে কস্ট অফ ডেপ্ট, কেইইউ হচ্ছে কস্ট অফ ইকুইটি। এই হচ্ছে মূলত মরিগ্লিয়ানি মিলার অ্যাপ্রোচের প্রপোজিশনগুলো, তাদের প্রস্তাবনাগুলো অর্থাৎ তাদের তত্ত্বের ফাইন্ডিংসগুলো। আমরা এখন একটা উদাহরণের মাধ্যমে তাদের ফাইন্ডিংসগুলো দেখব, বিশ্লেষণ করব। তাহলে দেখা যাক, আমরা একটা উদাহরণে চলে যাই। উদাহরণ 1, দুটি কোম্পানির তথ্য নিচে দেওয়া হলো, ক কোম্পানি এবং খ কোম্পানি। দেখো সাধারণ শেয়ার ক কোম্পানিতে হচ্ছে 60%, খ কোম্পানিতে 100%। দেখো তোমার ম্যাথ দেখেই বুঝে নিতে হবে কোনটা লিভার ফার্ম এবং কোনটা আনলিভার ফার্ম। দেখো এখানে বলা হচ্ছে ক কোম্পানিতে 60% হচ্ছে সাধারণ শেয়ার, অর্থাৎ বাকি 40% হচ্ছে নিঃস্ব অগ্রাধিকার শেয়ার থাকবে এখানে, অথবা ডিবেঞ্চার থাকবে। আর খ কোম্পানিতে 100% হচ্ছে সাধারণ শেয়ার, তার মানে এখানে অগ্রাধিকার শেয়ারও নেই, ঋণপত্র নেই। এরপর বলছে 10% ঋণপত্র, এটা হচ্ছে ক কোম্পানিতে 2 লাখ, খ কোম্পানিতে নেই, কর সুদ পূর্ব অর্থাৎ ইবিআইটি হচ্ছে 75,000 হচ্ছে ক কোম্পানিতে, আর খ কোম্পানিতে 75,000। সাধারণ শেয়ার ব্যয় ক কোম্পানিতে নেই আমার, খ কোম্পানিতে হচ্ছে 12.50%, করের হার 40% দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আমাদেরকে বলা হচ্ছে লিভারেজ মুক্ত অর্থাৎ যেখানে আমার ঋণপত্র নেই এমন ফার্মের মূল্য, কর সাশ্রয় ও লিভারেজ যুক্ত ফার্মের মূল্য নির্ণয় করো। অর্থাৎ প্রপোজিশন 1, আমরা দুটি ফার্মের মূল্য নির্ণয় করব। একটা ফার্মের লিভারেজ ঋণপত্র থাকবে, একটা ফার্মের ঋণপত্র থাকবে না। তা আমরা শুরু করব। প্রথম হচ্ছে খ কোম্পানি, যেখানে আমাদের ঋণপত্র নেই। এটা নিয়ে এই ফার্মের ভ্যালু আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে এই ফার্মের ভ্যালু নির্ণয় করার জন্য আমরা জানি, আমি আগেই সূত্র বলে দিয়েছি, সেটা হচ্ছে ইবিআইটি ইন্টু আর মাইনাস টিআর বাই কেই বাই বা কেউ। তাহলে আমরা সূত্রটা বসালাম, লিভারযুক্ত ফার্মের মূল্য নির্ণয়, সূত্র বসালাম ইবিআইটি ওয়ান মাইনাস টিআর কে। দেখো এখানে আমাদের অঙ্কে সব কিছুর মান দেওয়া আছে। ইবিআইটি হচ্ছে 75,000, এই 75,000 আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এবার হচ্ছে 1 মাইনাস টিআর, 1 মাইনাস ট্যাক্স রেট 40% এখানে বলা আছে, আমরা 40% এখানে বসিয়ে দিলাম। এরপর হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল, সাধারণ শেয়ারের ব্যয় 12.50, এখানে বসিয়ে দিলাম 12.50। তাহলে আমরা ভ্যালু অফ ফার্ম পেলাম হচ্ছে 3,60,000 টাকা। এটা হচ্ছে লিভার্স মুক্ত ফার্মের মূল্য, অর্থাৎ যেখানে আমাদের খ কোম্পানি, যেখানে আমাদের কি নেই, কোনো ঋণপত্র নেই। আচ্ছা, এবার দেখো আমরা ক কোম্পানির মূল্য বের করবো, ফার্মের মূল্য বের করবো আমরা যেখানে 10% ঋণপত্র আছে, অর্থাৎ টোটাল
মূলধনের 40% হচ্ছে আমাদের এখানে ঋণপত্র। আচ্ছা, তাহলে দেখো লিভারেজ যুক্ত ফার্মের মূল্য আমরা নির্ণয় করব। এটার সূত্র হচ্ছে ভ্যালু অফ লিভার ফার্ম ইকুয়াল, আমরা এখানে আগেই সূত্র দিয়ে রাখছি, ঠিক এই সূত্রটা বসাবো, আমরা নিয়ে আসলাম সূত্রটা, এনে আমরা মানগুলো বসিয়ে দিলাম, সরাসরি এখানে সবকিছু বলা আছে। তাহলে আমরা ভ্যালু অফ ফার্ম পেলাম হচ্ছে 4,40,000 টাকা। দেখো লিভার যুক্ত ফার্মে আমার মূল্য হচ্ছে 4,40,000 আর লিভার মুক্ত হচ্ছে 3,60,000। তাহলে কোনটাতে বেশি? অবশ্যই লিভার যুক্ত ফার্মের মূল্য বেশি। সেটা কত টাকা? এই কর শাস্ত্রটা আমরা এখানে বের করে দেখেছি। টিআর ইন্টু ডি ইকুয়াল 2 লাখ ইন্টু 40% ইকুয়াল 80,000, অর্থাৎ 80,000 টাকা আমরা কর শাস্ত্র পাচ্ছি। কিসের কারণে? শুধুমাত্র ঋণপত্র ব্যবহারের কারণে। তাহলে আমরা মডিগ্লিয়ানি মিলার যে প্রপোজিশন ওয়ানটা দিয়েছিল তার প্রমাণটা পেয়ে গেলাম, অর্থাৎ ভ্যালু অফ লিভার ফার্ম অবশ্যই বেশি হবে কার চেয়ে, ভ্যালু অফ আনলিভার ফার্মের চেয়ে। আচ্ছা, এরপরে দেখো 2 নম্বরে আমাদের চাওয়া হচ্ছে সাধারণ শেয়ার মূলধন এবং সার্বিক মূলধন ব্যয় নির্ণয় করো। এখানে দুইটা ফার্ম, একটা লিভার ফার্ম একটা আনলিভার ফার্ম, অর্থাৎ ক কোম্পানি এবং খ কোম্পানি, এই দুইটার মূলধন ব্যয় বের করতে বলছে, অর্থাৎ মডিগ্লিয়ানি মিলারের প্রপোজিশন 2 প্রমাণ করতে বলছে। আচ্ছা, তাহলে দেখো আমরা প্রথম হচ্ছে সাধারণ শেয়ারের ব্যয়, সূত্রটা বসিয়ে দিলাম। আমরা সূত্রটা আগেই দেখেছি, এই যে সূত্রটা এখান থেকে নিয়ে আসলাম। একটা সাধারণ শেয়ার ব্যয়, একটা হচ্ছে মোট মূলধন ব্যয়। দুইটা সূত্র আমরা নিয়ে আসবো, দুইটা সূত্রের মানই বসালাম, দুইটা সূত্র বসালাম। প্রথম হচ্ছে সাধারণ শেয়ার ব্যয়, সূত্রের মানগুলো বসিয়ে দিলাম। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে সাধারণ শেয়ারের ব্যয় হচ্ছে 13.75%। এরপরে আমরা যখন সার্বিক মোট মূলধন ব্যয় বের করবো তখন সূত্র বসিয়ে মানগুলো বসালাম, সেটা পাচ্ছি হচ্ছে 10.22%। দেখো মডিগ্লিয়ানি মিলার বলছে লিভার ফার্মের সাধারণ শেয়ারের মূলধন ব্যয় বেশি হবে। দেখো লিভার ফার্মের আমরা যখন সাধারণ শেয়ার ব্যয় বের করছি, এখানে 13.75% হচ্ছে সাধারণ শেয়ারের ব্যয়, কিন্তু আমরা যখন আনলিভার ফার্মে দেখবো, দেখো এখানে বলা হচ্ছে 12.50%, অর্থাৎ তাদের ফাইন্ডিংসটা সত্য এখানে প্রমাণিত হলো। এরপরে হচ্ছে ওরা বলছে আমাদের লিভার ফার্মের সার্বিক মূলধন ব্যয় কিন্তু কমে যাবে। দেখো সার্বিক মূলধন ব্যয় আমরা এখানে পাচ্ছি কত? 10.22%, অর্থাৎ ঋণপত্রের ব্যয় এবং সাধারণ শেয়ার ব্যয় দুইটা মিলাই আমার ব্যয় হচ্ছে 10.22%, কিন্তু আমার আনলিভার ফার্মে সেটা হচ্ছে 12.50%, এটা ফিক্সড। অর্থাৎ আমরা লিভারেজের কারণে আমরা টোটাল ব্যবসার ব্যয়টা অর্থাৎ মূলধন ব্যয়টা কমাতে পেরেছি। এই হচ্ছে আমাদের মডিগ্লিয়ানি মিলারের প্রপোজিশন এবং তার প্রমাণ। আমরা এখন 2 নম্বর মডেলটা দেখব। এটা হচ্ছে মিলার অ্যাপ্রোচ। দেখো মডিগ্লিয়ানি মিলার অ্যাপ্রোচে কোনো ব্যক্তিগত কর ছিল না, কিন্তু মিলার অ্যাপ্রোচে ব্যক্তিগত করটা আসবে, আর কোনো পার্থক্য নেই, বাকি সবই একই। তা আমরা শুরু করে দিব মিলার অ্যাপ্রোচটা। দেখো আনলিভার্ড ফার্মের মূল্য এবং লিভার্ড ফার্মের মূল্য বের করার জন্য আলাদা সূত্র ইউজ করছে মিলার। সূত্রটি আমরা এখানে দেখে নিই। এই যে সূত্র এখানে বলা আছে আমাদের VU আনলিভার্ড ফার্ম, অর্থাৎ ভ্যালু আনলিভার্ড ফার্ম ইকুয়াল EBIT ইনটু 1 মাইনাস TC ইনটু 1 মাইনাস TS বাই KU। এরপর হচ্ছে লিভার্ড ফার্মের মূল্য হচ্ছে ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম প্লাস PV অফ ট্যাক্স শিল্ড, বা ভ্যালু অফ লিভার্ড ফার্ম ইকুয়াল ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম প্লাস প্রেজেন্ট ভ্যালু অফ ট্যাক্স শিল্ডের একটা সূত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে 1 মাইনাস TC ইন্টু 1 মাইনাস TS বাই 1 মাইনাস TD ইন্টু D। এই হচ্ছে সূত্র। সূত্রের ডিনোটেশনগুলো আমরা একটু দেখে নিব। TC হচ্ছে কর্পোরেট ট্যাক্স, আর TS হচ্ছে পার্সোনাল ট্যাক্স অন শেয়ার, আর TD হচ্ছে পার্সোনাল ট্যাক্স অন ডেপ্ট, আর D হচ্ছে টোটাল ভ্যালু অফ ডেপ্ট। আচ্ছা, এখন মডিগ্লিয়ানি মিলার যে সমস্ত প্রস্তাবনা দিয়েছে আমাদেরকে, এটা হচ্ছে আনলিভার্ড ফার্মের মূল্য নির্ণয় করার জন্য, একটা হচ্ছে লিভার্ড ফার্মের মূল্য নির্ণয় করার জন্য। আমরা এগুলো এখন প্রমাণ করে দেব একটা অঙ্কের মাধ্যমে।
উদাহরণ 2, মস কর্পোরেশন হ্যাজ EVAT টাকা 3 million and a 40% tax rate. Its record rate of return is, in absence of borrowing, is 18%. Marginal personal tax rate on common stock is 25%. Marginal personal tax rate on debt is 30%. What is the value of firm for the following debt alternative? আমরা দেখেন যে সমস্ত নিউজগুলো আছে ওই সমস্ত নিউজগুলো আমরা ইউজ করব। নিউজগুলো ইউজ করে আমাদেরকে বলছে ভ্যালু অফ ফার্ম নির্ণয় করো। দুইটা অল্টারনেটিভ আমাদেরকে দেওয়া হয়েছে, একটা হচ্ছে নো লিভারেজ আর একটা হচ্ছে উইথ 8 million ডেপ্ট। অর্থাৎ একটা হচ্ছে আনলিভার্ড ফার্ম আর একটা হচ্ছে লিভার্ড ফার্ম। ধরে নিতে হবে একটাতে আমার কোনো লিভারেজ নেই, একটা ধরে নেব হচ্ছে 4 million ডেপ্ট আছে। প্রথম হচ্ছে নাম্বার 1 আনলিভার্ড ফার্ম, অর্থাৎ কোনো লিভারেজ থাকবে না, আনলিভার্ড ফার্ম। দেখো শুরুতে আমরা আনলিভার্ড ফার্মের মূল্য নির্ণয় করব। আনলিভার্ড ফার্মের মূল্য নির্ণয় করার জন্য একটা সূত্র প্রপোজ করছে মিলার, সেটা হচ্ছে এই সূত্রটা আমরা আগে দেখেছি, সূত্রটা নিয়ে আসলাম এখানে, এনে মানগুলো বসিয়ে দিব, তাহলে আমরা মূল্য পাচ্ছি হচ্ছে 13,50,000। এরপরে বলছে লিভার্ড ফার্মের মূল্য নির্ণয় করো 2 নম্বর, যখন আমার 4 মিলিয়ন ডেপ্ট থাকবে। যখন ডেপ্ট থাকবে তখন লিভার ফার্মের মূল্য বের করার জন্য এই যে আমাদের এখানে সূত্র আগেই বলে এসেছি, আমরা সূত্রটা এনে সরাসরি বসাই দিব, বসিয়ে মানগুলো বসালাম, তখন আমরা লিভার ফার্মের মূল্য পাচ্ছি হচ্ছে 27,78,000 টাকা। দেখো লিভার ফার্মের মূল্য হচ্ছে 27,78,000 টাকা, আর আনলিভার ফার্মের মূল্য হচ্ছে 13,50,000 টাকা। একই ধরনের নিউজ, অর্থাৎ একই ধরনের তথ্য ব্যবহার করে আমরা দুইটা ফার্মের জন্য মূল্য বের করছি। এখানে দেখা গেল লিভার ফার্মের মূল্য অনেক বেশি, অর্থাৎ আমরা লিভার্স থেকে অনেক টাকা সেভিংস পাচ্ছি বা লাভ পাচ্ছি, সেটা হচ্ছে বের করে দেখাচ্ছি আমরা। লিভার্স হতে লাভ হচ্ছে লিভার ফার্মের মূল্য মাইনাস আনলিভার্ড ফার্মের মূল্য, অর্থাৎ 27,78,000 মাইনাস 13,50,000, 14,28,000 টাকা আমরা ট্যাক্স সেভিংস পাচ্ছি। অর্থাৎ ব্যক্তিগত কর যখন থাকবে আমার তখনও আনলিভার্ড ফার্মের চেয়ে লিভার ফার্ম ভালো। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকে আলোচনা। আমরা একটু হাইলাইটস করব কি কি আলোচনা করেছি আজকে। আমরা প্রথমে দেখেছি মূলধনের গঠন, এরপরে দেখেছি কর সাশ্রয় কি, এটা কিভাবে নির্ণয় করতে হয়, এরপর হচ্ছে আর্থিক কাঠামোর জন্য কি কি তথ্য দেওয়া আছে। আমরা দুইটা তথ্য দেখেছি, আমরা মডিগ্লিয়ানি মিলার অ্যাপ্রোচ এবং মিলার অ্যাপ্রোচ। আমরা পুরো চ্যাপ্টার জুড়েই দেখেছি হচ্ছে আমাদের জন্য লিভার্ড ফার্ম ভালো হবে নাকি আনলিভার্ড ফার্ম ভালো হবে, এটা সিদ্ধান্ত নেওয়া। আশা করি তোমরা ক্লাসটা এনজয় করেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।